ময়মনসিংহের ফুলবাড়িয়া ডিগ্রি কলেজ সরকারিকরণের দাবিতে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ। এক শিক্ষক সহ 2 জনের মৃত্যু। গেলবারের চেয়ে 2 টাকা বাড়িয়ে 33 টাকা কেজি দরে এবার 3 লাখ টন চাল সংগ্রহ করবে সরকার, জানালেন খাদ্যমন্ত্রী। স্বাগত জানিয়েছেন মিল মালিকরা। 2 বছর আটকে থাকার পর সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসিম সহ 10 জনের বিচার শুরু। 4 জানুয়ারি সাক্ষ্য গ্রহণ। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি সহ 8 মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা। প্রয়োজন হলেই সেনা মোতায়েন, বললেন রিটার্নিং কর্মকর্তা। এবং রাজধানীতে বাসে লাগামহীন ভাড়া আদায়ের অভিযোগ। যাত্রী সুবিধা দিতেই এই ব্যবস্থা, দাবি মালিকদের। যাত্রীদের সচেতন হওয়ার পরামর্শ বিআরটি এর। প্রবাসের সময় সঙ্গে আছি সাজিদ রাজু। ময়মনসিংহের ফুলবাড়িয়া ডিগ্রি কলেজ সরকারিকরণের দাবিতে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনায় এক শিক্ষক সহ 2 জনের মৃত্যু হয়েছে। এতে সাংবাদিক ও পুলিশ সহ আহত হয়েছেন অন্তত 28 জন। এই ঘটনায় আটক করা হয়েছে 4 জনকে। তবে পুলিশ বলছে সংঘর্ষে নয়, শিক্ষক মারা গেছেন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়। সাইম আকন্দের ছবি নিয়ে ময়মনসিংহ থেকে আরো জানাচ্ছেন হারুন রশিদ। ফুলবাড়িয়া ডিগ্রি কলেজ সরকারিকরণের দাবিতে বিক্ষোভের সময় আহত উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ মারা যাওয়ার খবরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশের লাঠিচার্জে শিক্ষকের মৃত্যু হয়েছে এমন দাবিতে শিক্ষার্থী ও এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে ফুলবাড়িয়া সড়কে অবস্থান নেয়। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে এক পর্যায়ে পুলিশের সঙ্গে আন্দোলনকারীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ এ সময় রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ করে ঘটনাস্থল থেকে 4 জনকে আটক করা হয়। তবে পুলিশের দাবি, ওই শিক্ষক আগে থেকেই হাসপাতালে ভর্তি ছিলেন এবং আন্দোলনের সময় সেখানে উপস্থিত ছিলেন না। আবুল কালাম আজাদ সাহেব ট্রিটমেন্ট করানোর জন্য সিবিএমসি হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং ট্রিটমেন্ট চলাকালীন অবস্থায় উনি হাসপাতালে মারা যান। তো উনি তো ঘটনাস্থলে ছিলেন না, তার সাথে তো পুলিশের সঙ্গে সংঘর্ষ হওয়ার কোনো প্রশ্নই আসে না। খবরুল সাহেব উনি মূলত পথচারী ছিলেন, ধাওয়া পাল্টা দেওয়া হতেছিল, তখন উনি রোডের পাশে যে ড্রেনে পড়ে যায়, পরে গিয়ে উনি ওইখানে অজ্ঞান অবস্থা ছিলেন, সম্ভবত স্ট্রোক করেছিলেন। তো পরবর্তীতে পুলিশই ওনাকে অ্যাম্বুলেন্স করে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ওখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করে। এদিকে আন্দোলনকারী শিক্ষক ও শিক্ষার্থীদের দাবি, পুলিশের লাঠিচার্জে শিক্ষকের মৃত্যু হয়েছে। উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক উনি মারা গেছেন। সকালে আমরা মিছিলে বের করতে যাচ্ছিলাম, পুলিশ এর ভিতরে ঢুকে, কলেজ ক্যাম্পাসের ভিতরে ঢুকে আমাদেরকে লাঠিচার্জ করেছে। এই প্রেক্ষিতে আসলে উনি হাসপাতালে নেওয়ার পরে মারা গেছে। স্যাররা যখন এখানে কর্মসূচি আলটিমেটাম দিতেছিল মিছিল করার জন্য, ঠিক সেই মুহূর্তে পুলিশ প্রশাসন পাড়ে ওখানে সরাসরি অ্যাকশনে গেছে। আমরা এই কলেজ সরকারি যে বন্ধ না হবে এবং বিক্ষোভ মিছিল চালিয়ে যাব। গত 43 দিন ধরে ফুলবাড়িয়া ডিগ্রি কলেজ সরকারিকরণের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে শিক্ষক ও শিক্ষার্থীরা। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। আগামী 1 ডিসেম্বর থেকে প্রতি কেজিতে 30 টাকা দরে 3 লাখ টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। রোববার দুপুরে সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম সাংবাদিকদের এই তথ্য জানান। এবার চালের উৎপাদন খরচ বেশি হওয়ায় গতবারের তুলনায় 2 টাকা বেশি দরে চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান মন্ত্রী। এদিকে সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মিল মালিকরা। গত বছর এই সময়ে চাল ও গম মিলিয়ে প্রায় 15 লাখ টন খাদ্য মজুদ থাকলেও এবার সরকারি খাদ্য গুদামে মজুদ রয়েছে মাত্র 8 লাখ টন খাদ্যশস্য। এ অবস্থায় আসন্ন আমন মৌসুমে খাদ্য সংগ্রহ ও মূল্য নির্ধারণের লক্ষ্যে সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে অর্থমন্ত্রী, বাণিজ্য মন্ত্রী ও কৃষি মন্ত্রী সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। বৈঠক শেষে খাদ্যমন্ত্রী জানান, বর্তমানে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির পরিবর্তন করে কাজের বিনিময়ে টাকা দেওয়ার ফলে এই মুহূর্তে মজুদ থাকা খাদ্যশস্যের পরিমাণ চাহিদার তুলনায় পর্যাপ্ত। গতবার এই সময় মজুদ ছিল প্রায় 15 লক্ষ টনের উপরে, এখন আমাদের মজুদ আছে 8 লক্ষ টনের মতো। এখন আমাদের এই মজুদ আমাদের সন্তোষজনক, কোনো প্রবলেম নাই।
উৎপাদন ব্যয় বেশি হওয়ায় এবার চাল উৎপাদনকারী মিল মালিকদের কাছ থেকে সরকার 2 টাকা বাড়িয়ে 33 টাকা কেজি দরে 3 লাখ টন চাল কিনবে বলে জানান তিনি। প্রতি কেজি আমন চালের দাম নির্ধারণ করেছি আমরা 33 টাকা। গত বছর চালের কেজি প্রতি উৎপাদন ব্যয় ছিল 28 টাকা 50 পয়সা। এইবার চালের উৎপাদন ব্যয় হচ্ছে 29 টাকা। কাজেই আমরা সংগ্রহ করব চাল 33 টাকা করে প্রতি কেজি মূল্যে। এদিকে সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মিল মালিকরা বলছেন, বেশি দামে চাল কেনা হলে তাদের পাশাপাশি কৃষকরাও লাভবান হবেন। কেজি 33 টাকা, সেটা মিলারদের জন্য আপনার আশা করি এটা উপকার হবে এবং কৃষকরাও উপকৃত হবে। আগে থেকে যে রেটটা বাড়েছে প্রতিটা জিনিসের তুলনায় ধানের রেটটা বাড়ানোর দরকার ছিল। তবে এমন সিদ্ধান্তে কৃষকরা সরাসরি তেমন কোনো উপকার পাবেন না বলে মত বিশেষজ্ঞদের। মিলাররা যদি আপনার বেশি দাম পায় তাহলে মিলাররা বেশি দাম দিয়ে ধান কিনবে, আর সেই ধানটা কেনা হবে আপনার কৃষকের কাছ থেকে, সেভাবে কৃষক খানিকটা বাড়তি সুবিধা পাবে। কিন্তু অনেক সময় দেখা যায় যে যখন কৃষক আপনার সেল করে দেয় তখন এই প্রভাবটা থাকে না। মিলারদের কাছ থেকে চাল কেনার ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম দুর্নীতি জানা না হয় সেদিকে সতর্ক থাকারও পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরো থাকছে। বাংলাদেশের শরণার্থী ক্যাম্পে হাতে হাতে মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতনের ভিডিও ক্লিপস। পরিস্থিতি ঘোলাটে হওয়ার আশঙ্কা, দ্রুত ব্যবস্থা নেয়ার পরামর্শ। অনুমোদন জটিলতায় প্রায় 2 বছর আটকে থাকার পর আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসিমউদ্দিন রহমানী সহ 10 জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলার বিচার শুরু হয়েছে। রোববার দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কামরুল হোসেন মোল্লা আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আগামী বছরের 4 জানুয়ারি সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন। বিস্তারিত সাদিকুর রহমানের রিপোর্টে। উগ্রপন্থী মতবাদ প্রচার করে দেশের যুব সমাজ ও সাধারণ মানুষকে জঙ্গি তৎপরতায় উৎসাহিত করার অভিযোগ এনে 2013 সালের 25 আগস্ট মুফতি জসিমউদ্দিন রহমানের বিরুদ্ধে রাজধানীর মোহাম্মদপুর থানায় মামলাটি দায়ের করে ডিবি পুলিশ। পরের বছর 8 সেপ্টেম্বর পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় আটকে যায় সন্ত্রাস বিরোধী আইনের মামলাটির কার্যক্রম। প্রায় 2 বছর পর চলতি বছরের 26 জুলাই মামলা চলার জন্য অনুমোদন মিলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। চলতি বছরের 8 নভেম্বর অভিযোগপত্র আমলে নিয়ে রোববার মামলার বিচার শুরু করেন আদালত। অভিযোগ হচ্ছে এরকম যে উগ্রপন্থী বয়ান প্রচারের মাধ্যমে দেশের যুব সমাজ এবং সাধারণ মানুষকে জঙ্গি তৎপরতায় উৎসাহিত এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপরাধ 10 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে এবং সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করে 4/1/17 তারিখ। আসামিদের বিরুদ্ধে ধর্মের অপব্যাখ্যা করে উস্কানি দেওয়ার অভিযোগ অস্বীকার করেন আসামি পক্ষের আইনজীবী। ওনার কিছু বই পাওয়া গেছিল যেখানে কোনো উগ্রতা ছিল না। অন্য যে আসামি তাদেরকে বলা হচ্ছে তারা আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য। এই ধরনের কোনো প্রোগ্রাম বা এই ধরনের কোনো পেপারস তার অফিস থেকে উদ্ধার হয়নি। সন্ত্রাস বিরোধী আইনের মামলায় মুফতি রহমানী সহ 3 আসামি কারাগারে, 1 আসামি জামিনে এবং 6 আসামি পলাতক রয়েছেন। এছাড়া এই মামলায় 164 ধারায় জবানবন্দি দিয়েছেন মামলার প্রধান আসামি সহ 5 জন। 2015 সালে 31 ডিসেম্বর ব্লগার রাজীব হত্যা মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় মুফতি জসিমউদ্দিন রহমানীকে 5 বছরের কারাদণ্ড দেন আদালত। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী BG-1011 বিমানটি যান্ত্রিক ত্রুটির কারণে তুর্কমেনিস্তান বিমানবন্দরে জরুরি অবতরণের পর আবারও হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের উদ্দেশ্যে ছেড়ে যায়। বাংলাদেশের স্থানীয় সময় রোববার রাত 11টায় প্রধানমন্ত্রী বুদাপেস্ট পৌঁছান। এর আগে ওয়াটার সামিটে যোগ দিতে রোববার সকালে বুদাপেস্টের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে আছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। সামিটে যোগদান ছাড়াও হাঙ্গেরির প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। ওয়াটার সামিটে শেখ হাসিনা জাতিসংঘ ও বিশ্ব ব্যাংকের উদ্যোগে গঠিত পানি বিষয়ক উচ্চ পর্যায়ের প্যানেলের সদস্য। 4 দিনের সফর শেষে 30 নভেম্বর ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ ও বিএনপি সহ 8 মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। তবে আয়কর ফাঁকির দায়ে স্বতন্ত্র মেয়র প্রার্থী এম সুলতান মাহমুদের মনোনয়ন বাতিল করা হয়েছে। রোববার সকালে মেয়র প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা নুরুজ্জামান তালুকদার এই ঘোষণা দেন। এর আগে রিটার্নিং কর্মকর্তার সঙ্গে মতবিনিময় সভায় আওয়ামী লীগ না চাইলেও বিএনপি সহ অন্য সব প্রার্থীরা নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন।
নারায়ণগঞ্জ ক্লাবের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে রোববার সকালে মনোনয়ন যাচাই বাছাইয়ে উপস্থিত হন 8 মেয়র প্রার্থী। আওয়ামী লীগ প্রার্থী সেলিনা হায়াৎ আইবির পক্ষে ছিলেন তার প্রস্তাবক। যাচাই বাছাই শেষে শর্ত পূরণ না করতে পারায় স্বতন্ত্র প্রার্থী এম সুলতান মাহমুদের মনোনয়ন বাতিল করে অন্য 8 জনকে বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। এর আগে মেয়র প্রার্থীর সঙ্গে মত বিনিময় করেন রিটার্নিং কর্মকর্তা। এ সময় বেশিরভাগ মেয়র প্রার্থী নির্বাচনে সেনা মোতায়েনের দাবি জানান, পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধার সহ লেভেল প্লেইং ফিল্ড সৃষ্টির দাবি জানান তারা। যাদের অবৈধ অস্ত্র রয়েছে সেই সকল অবৈধ অস্ত্র আমি উদ্ধার করার জন্য আমি নির্বাচন কমিশনকে আহ্বান জানাচ্ছি। বক্তব্য এটাই, যাতে নির্বাচনকে সুষ্ঠু করার জন্য সেনাবাহিনী মোতায়েন করা হয়। তবে সেলিনা হায়াৎ আইবির প্রস্তাবক ও জাসদ প্রার্থী দাবি করেন সেনাবাহিনী ছাড়াই সুষ্ঠু নির্বাচন সম্ভব। সেনাবাহিনী খুব একটা দরকার বলে আমি মনে করি না, কারণ যদি প্রয়োজন পড়ে সেটা তো আপনারা দেখবেন। তো আমার মনে হয় শান্তিপূর্ণভাবেই ইলেকশন হবে। নির্বাচন কমিশন যা যা করার সেগুলো যদি লক্ষণীয় থাকে আমি মনে করি এই মুহূর্তে সেনাবাহিনীর প্রয়োজন নেই। এ সময় রিটার্নিং কর্মকর্তা বলেন, প্রয়োজনে সবগুলো ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসাবে বিবেচনা করে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর বাড়তি সদস্য মোতায়েন করা হবে। পরিস্থিতি বিবেচনায় মোতায়েন হতে পারে সেনাবাহিনীও। কখন সেনাবাহিনী লাগবে সেটি পরিস্থিতি বলবে, যখন লাগবে অবশ্যই আপনার দাবিটি আমরা নোট নিয়েছি, সেটি আমরা করব। ঝুঁকিপূর্ণ কেন্দ্র আমাকে ইতিমধ্যে বলেছেন, আমি বললাম সব ঝুঁকিপূর্ণ, কারণ আমি বেশি লোক চাই। যখন ঝুঁকিপূর্ণ বলবো আমার পুলিশ ফোর্স বেশি আসবে। যাচাই বাছাই শেষে সাধারণ কাউন্সিলর পদে 179 ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে 38 জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। আনুষ্ঠানিকতার আর মাত্র একটি ধাপ, 5 ডিসেম্বর প্রতীক বরাদ্দের পরই ভোট যুদ্ধে মাঠে নামছেন প্রার্থীরা। তবে নির্বাচনের ফলাফল যাই হোক, নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু করার দাবি এই নারায়ণগঞ্জবাসীর। রাশেদ লিমন, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। নতুন নির্বাচন কমিশন গঠন বিষয়ে রাষ্ট্রপতির সাংবিধানিক সীমাবদ্ধতা থাকলেও বিএনপি চেয়ারপারসনের প্রস্তাবনা হাতে পাওয়ার পর তিনি ইচ্ছে করলে এ নিয়ে আলোচনা বা সমঝোতার উদ্যোগ নিতে পারেন, এমনটাই মত বিশ্লেষকদের। আর এই প্রেক্ষাপটেই বিএনপি এ বিষয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ চেয়েছে। বিস্তারিত জানাচ্ছেন সালাউদ্দিন সুমন। নিরপেক্ষ নির্বাচন কমিশন পুনর্গঠনে গত 18 নভেম্বর রাজধানীতে সংবাদ সম্মেলন করে একটি রূপরেখা উপস্থাপন করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। 13 দফার এই প্রস্তাবনা দেওয়ার পর থেকেই এ নিয়ে চলছে আলোচনা সমালোচনা। ওই দিন তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ক্ষমতাসীন দল প্রস্তাবনাকে অন্তঃসার শূন্য বলে অভিহিত করে তা প্রত্যাখ্যান করে। আওয়ামী লীগ আগ্রহ না দেখালেও এ বিষয়ে আলোচনার আহ্বান জানিয়ে যাচ্ছে বিএনপি। দলীয় সভা সমাবেশে এ নিয়ে পক্ষে বিপক্ষে তর্কে বিতর্কে এখন অনেকটাই সরগরম রাজনীতির মাঠ। রাষ্ট্রপতি নির্বাচন প্রস্তাবনায় কিছু নেতিবাচক দিক থাকলেও সামগ্রিকভাবে এটিকে আলোচনার উপলক্ষ হিসেবেই দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তার বক্তব্য সবটাই গ্রহণ করতে হবে, যেভাবে বলেছেন এমন না, আলোচনা পর্যালোচনা এমনকি সমালোচনা করুক। পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা না করে সরাসরি নাকচ করে দেওয়াটা ঠিক হয়নি এটা। তবে এই বিশ্লেষকরা মনে করেন সংবিধানের 118 এক ধারা অনুযায়ী আইন করা হলে নির্বাচন কমিশন গঠনে প্রয়োজন পড়বে না বিকল্প কোনো প্রস্তাবনার। 118 এটা বিএনপিও আইন প্রণয়ন করেনি, বিএনপি আমলে এবং ওই এরশাদের আমলে হয়নি, আওয়ামী লীগের আমলে হয়নি। এখন এটা হওয়া উচিত। বর্তমান সরকারের উচিত আইন পাশ করা। আইন না করে সার্চ কমিটি করলে আমি মনে করি যে সংবিধানের 118 ধারার সঙ্গে সাংঘর্ষিক হবে। এই আইনটা যদি প্রণীত হতো তাহলে বেগম জিয়াকে এই প্রস্তাব দেওয়ার প্রয়োজনই পড়তো না। সম্প্রতি রাষ্ট্রপতির সাক্ষাৎ চেয়ে আবেদন করেছে বিএনপি। সাংবিধানিক সীমাবদ্ধতা সত্ত্বেও প্রস্তাবনা হাতে পাওয়ার পর তিনি ইচ্ছে করলে এ নিয়ে আলোচনা অথবা সমঝোতার উদ্যোগও নিতে পারেন বলেও মত বিশ্লেষকদের। নৈতিক দায়িত্ব পালনের দিক থেকে বিচার করলে রাষ্ট্রপতি উদ্যোগ নিতে পারেন। তিনি হয়তো বলবেন যে সামনে আছে, সংসদ আছে, সংসদে আইন পাস করে ফেলো। যদিও সংবিধানে তার কোনো ক্ষমতা দেয়া নাই। নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া সাংবিধানিক রূপ পেলে স্বচ্ছতা নিশ্চিতের পাশাপাশি নির্বাচন ব্যবস্থার উপর জনগণের আস্থা ফিরে আসবে বলেও মনে করেন তারা। কেন আইনটা করা হচ্ছে না এটা আমার কাছে বোধগম্য নয়। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ পুরনো ও পরীক্ষিত স্বৈরাচার, ক্ষমতা পেলেই তারা দানবের রূপ ধারণ করে। রোববার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে শহীদ ডাক্তার মিলনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা
সভায় বক্তব্য রাখেন তিনি। এই সময় তিনি মন্তব্য করেন, দাম্ভিকতা ও স্বৈরাচারী মনোভাব পরিত্যাগ করে দেশের স্বার্থে ক্ষমতাসীনদের আলোচনার পথে আসতে হবে। কে বলে নব্য স্বৈরাচার? পুরনো পরীক্ষিত স্বৈরাচার। 72 সাল থেকে 75 পর্যন্ত তারা যে গণতন্ত্রের স্বপ্নগুলোকে ভেঙে খান খান করে দিয়েছে সেটা আমরা দেখেছি। আমরা জানি যে আওয়ামী লীগ কি ভয়াবহ দানবের রূপ নিতে পারে যখন তার ক্ষমতা তার কাছে যায়। তাদেরকে নব্য স্বৈরাচার বলার কোনো কারণ নেই। এটা অনেক দিন ধরে তারা সুযোগ পেলেই স্বৈরাচার না, তারা দানবে পরিণত হয়ে যায়। আওয়ামী লীগকে বলতে চাই, আপনাদের এই দাম্ভিকতা পরিত্যাগ করুন, আপনাদের এই অহংকার পরিত্যাগ করুন, সহনশীলতার পথে আসুন, যেটা গণতন্ত্রের একমাত্র পথ। যারা অপকর্ম করে সরকার ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করবে তাদের সঙ্গে কোনো আপোষ হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। এ সময় তিনি বলেন, ছাত্রলীগের নামে অপকর্মের হোতাদের শক্ত হাতে দমন করতে হবে এবং কোনো বিশৃঙ্খলাই সহ্য করা হবে না। সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ ও জাহাঙ্গীর কবির নানক। বেলা 10টা থেকে এই বটতলায় ছাত্রলীগকে সাধারণ জনগণের কাছে আকর্ষণীয় করে তুলতে হবে। ছাত্রলীগের নামে অপকর্মের হোতাদের শক্ত হাতে দমন করতে হবে। সরকারের দলের ভাবমূর্তি যারা ক্ষুণ্ণ করবে তাদের ব্যাপারে কোনো আপোষ নেই। ছাত্রলীগকে এই ব্যাপারে কঠোর থাকতে হবে। রাজধানীর বেশ কয়েকটি রুটে বাসে আদায় করা হচ্ছে লাগামহীন ভাড়া, এমন অভিযোগ যাত্রীদের। বাস মালিকদের দাবি, যাত্রীদের সুবিধার্থে কম স্টপেজ সেবা দিতেই এমন উদ্যোগ নিয়েছেন তারা। বিআরটিএ বলছে, যাত্রীদের সচেতনতার অভাবেই বাস মালিকরা ইচ্ছে মতো ভাড়া আদায় করছেন। বিথি হকের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন প্রিন্স আরফিন। 127 বর্গ কিলোমিটার আয়তনের এই রাজধানী শহরে প্রতিদিন হাজার হাজার নিম্ন ও মধ্যবিত্ত মানুষকে যাতায়াতের জন্য নির্ভর করতে হয় বাস ও মিনি বাসের উপর। কিন্তু স্বল্প আয়ের এসব মানুষকে বিভিন্ন রুটে সিটিং বাস সার্ভিস সেবার নামে গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া। দূরত্ব যাই হোক, বাসে উঠলেই একই ভাড়া নিতে হবে, এমন নিয়মে অভিযোগ থাকলেও আমলে নেওয়ার মানুষ নেই, এমনটাই জানালেন যাত্রীরা। 30 কিলোমিটার ভাড়া আমি কেন দিব? 20 কিলোমিটার ভাড়া আমি কেন দিব? 5 কিলোমিটার যাই, যেখানে যাচ্ছি ভাড়াটা একই হচ্ছে, একটু বেশি হয়ে গেছে। তবে বাস মালিকরা এমন অভিযোগকে অস্বীকার করে জানালেন, যাত্রীদের দ্রুত গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে কম স্টপেজের সুবিধা দিতে গিয়ে এই হারে ভাড়া নির্ধারণ করেছেন তারা। দেখা যায় যে কালশি আসে তার থেকে 30 টাকা রাখা হয়। হ্যাঁ, এটা আমি স্বীকার করে নিচ্ছি। কারণটা হলো আমরা কালশি যাত্রীরা তুলতে চাই না, বাট আপনি যদি উঠে কালশি নেমে আপনি 30 টাকা আমাকে দিয়ে আপনি যদি ওটা মেনে নিয়ে আপনি চলতে পারেন যে আমি ঠিক আছে 1 নম্বরে ভাড়াটা দিয়ে আমি কালশি নেমে যাব, তাহলে উই হ্যাভ নাথিং টু ডু। প্রত্যেকটা বাসেই আমরা কিন্তু চড়া সুদে ক্রয় করেছি, তো আমরা ব্যাংকের ঋণ কিভাবে দেব? এদিকে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বলছেন, যাত্রীরা সচেতন হয়ে অভিযোগ না তুললে বাস মালিকদের আইনের আওতায় আনা সম্ভব নয়। বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ পাইলে কোনো কেউ যদি আমাকে জানায়, কোনো যাত্রী সাধারণ বা যে কেউ যদি আমাকে জানায়, আমরা তখন সেই গাড়ি সার্চ করে আমরা আমাদের সার্ভার থেকে আমরা দেখি গাড়ির মালিককে, তো এটা দেখে আমরা গাড়ির মালিককে আমরা নোটিশ করি। যাত্রীরা তাদের নাগরিক অধিকার সম্পর্কে সচেতন হয়ে পরিবহন সেবার বিভিন্ন অনিয়ম ও অভিযোগ সংশ্লিষ্টদের কাছে তুলে ধরলে ভোগান্তি অনেকাংশেই কমে আসবে, আর সেই সাথে অনিয়মকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করাও হবে সহজ, এমন মতামত দিয়েছেন বিশেষজ্ঞরা। বিথি হক, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরো থাকছে। বিপ্লবী নেতা ফিদেল ক্যাস্ট্রোর মৃত্যুতে কিউবায় চলছে 9 দিনের রাষ্ট্রীয় শোক। সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার। মিয়ানমারে বিভিন্ন সময় ঘটে যাওয়া নাশকতার ভিডিও ক্লিপস মোবাইলের মাধ্যমে ছড়িয়ে দিয়ে বাংলাদেশের শরণার্থী ক্যাম্পে অবস্থানরত রোহিঙ্গাদের উস্কানি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে মিয়ানমার থেকে বিভিন্ন মাধ্যমে আসা এসব ভিডিও ক্লিপসে বাংলায় উস্কানিমূলক বক্তব্য সংযুক্ত করে প্রচার করা হচ্ছে। এই অবস্থায় সংঘাত এড়াতে ক্যাম্পগুলোতে এ ধরনের প্রচারণা বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছে শরণার্থী বিষয়ক কমিশন। শাখাওয়াত ত্রিপুর ক্যামেরায় জানাচ্ছেন কমল দে।
টেকনাফের শরণার্থী ক্যাম্প ও এর আশপাশের এলাকার বাসিন্দাদের মুঠোফোনের মেমোরি কার্ডে ঘুরে বেড়াচ্ছে মিয়ানমারের রোহিঙ্গাদের উপর নির্যাতনের নানা ফুটেজ। মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের মোবাইল থেকে এগুলো ছড়িয়ে পড়ছে বলে অভিযোগ করছে স্থানীয়রা। যদিও ঘটনাগুলোর সময়কাল খুঁজতে গেলে কোনোটাই সম্প্রতির ঘটনা বলে জানা যায়নি। তবুও এসব ছবি পরিস্থিতিকে ঘোলাটে করে তুলতে পারে বলে আশঙ্কা করছেন সেখানকার বাসিন্দারা। মোবাইলের ছবি তুই হুস্টা তুষ্টা জেনে উড়ে জেনে ভিডিও রেকর্ড করে উড়ে ইন সাইডে ফোন দিয়ে মানে ধরনাইতে রাখেন না উত্তেজনা এটা এদের কিছু বুঝতে সার দেয় অন্য কিছু সমস্যা নেই। আর ভাই এনথাইগে বোন এনথাইগে তারারে কানি না পারে আর বাপরে বেশি মারা ধরা করে মিলিটারি গরফুরা দিয়ে মিলিটারি বেড়া হড়া দেখি ওই মারি ফেলাই এনে মরি গিয়ে এনে ফুড়ে গিয়ে হইনে মারি। এক্ষেত্রে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের সংঘাত এড়ানোর জন্য কঠোর অবস্থান নিয়েছে সরকার। বিশেষ করে ক্যাম্পগুলোতে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য করা নির্দেশনা শরণার্থী বিষয়ক কমিশনের। কোন রকমের উত্তেজনা বা কোন রকমের যে একটা প্রচারণা এইসব ব্যাপারে এটা এখানে চলবে না, এটা আমরা নিয়ন্ত্রণ করছি। আমরা আমাদের আশ্রয়ে যারা আছে তাদেরকে বলি তোমরা কোন রকমের বেআইনি কাজকাম বা উচ্ছৃঙ্খল অবস্থার মধ্যে জড়াবে না, তোমরা শান্তির সাথে এখানে আমাদের সহযোগিতা যেটুকু সরকারিভাবে স্বীকৃত সেইটুকু নিয়ে শান্তিতে থাকো। ভিডিও ছবিগুলো তো এটা হয়তো এখন 5 বছর আগে হতে পারে। কম্পিউটার দোকানগুলো আছে এগুলো আমরা চেক করতেছি, আমাদের সেখানে সিভিলে লোক নিয়োগ করা আছে, গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে। সরকারি হিসেব মতে বাংলাদেশে প্রায় 5 লাখ রোহিঙ্গা অবস্থান করছে। কক্সবাজারের টেকনাফ এবং উখিয়া উপজেলার 4টি শরণার্থী ক্যাম্পে 1 লাখ রোহিঙ্গার বসবাস রয়েছে। টেকনাফ এবং উখিয়ায় বৈধ অবৈধ সবগুলি রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের আশপাশে রয়েছে বাঙালি, রাখাইন সহ বিভিন্ন সম্প্রদায়ের অধ্যুষিত পাড়া। এক্ষেত্রে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে উত্তেজনা সৃষ্টি হলে তার প্রভাব পড়বে আশপাশের পাড়াগুলোতে। এই অবস্থায় সব পক্ষকেই সর্বোচ্চ সহনশীলতার পরিচয় দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছে প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। কক্সবাজারের উখিয়া থেকে কমল দে, সময় সংবাদ। মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর চালানো গণহত্যা বন্ধ করতে সে দেশের সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রোববার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বেগম খালেদা জিয়া বলেন, রাখাইন রাজ্যের সংখ্যালঘু জাতিগোষ্ঠীর উপর পৈশাচিক অভিযান চালাচ্ছে সে দেশের সরকার, যা বিবেকবান মানুষকে স্তম্ভিত করেছে। শান্তিতে নোবেল বিজয়ী অং সান সুচি প্রশাসনের এমন অমানবিক আচরণে হতাশা প্রকাশ করেন বিএনপি নেত্রী। বিবৃতিতে মানবিক কারণে আশ্রয় প্রার্থী রোহিঙ্গাদের আশ্রয় দিতে সরকারকে পাশে দাঁড়ানোর পাশাপাশি রোহিঙ্গা জনগোষ্ঠীর নাগরিক অধিকার প্রতিষ্ঠায় বিশ্ব সমাজকে সোচ্চার হওয়ার আহ্বান জানান বেগম জিয়া। রাজধানীর বংশালে 11 বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বর্তমানে শিশুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। স্বজনদের অভিযোগ, রোববার বিকেলে কসাইটলি এলাকায় বাড়ির পাশেই শিক্ষিকার বাড়িতে প্রাইভেট পড়তো 1ম শ্রেণীর ওই শিক্ষার্থী। এ সময় শিক্ষিকা তাকে পড়তে বলে বাইরে বাজার করতে যায়। এ সময় শিশুটিকে একা পেয়ে শিক্ষিকার ছেলে ইমো তাকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে মেয়েটি অসুস্থ অবস্থায় বাড়ি ফিরে বাবা মাকে বিষয়টি জানালে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে এই ঘটনায় নির্যাতিতার মা বাদী হয়ে বংশাল থানায় একটি মামলা করেছেন। ম্যাডামের বাসায় গেছে, ম্যাডামের বড় রেখা বেছে মারে দিচ্ছে, ছেলে একলা রেখা গেছে, ছেলে আবার উপরে রেখা এই খারাপ কাজ করছে। মেয়েটা খালারে সব বলতেছে আয়া, আর খালা আবার আমার ফোন দিয়ে ডাক দেওয়া নিচ্ছে আমার মার বাসায়। জিএসপি সুবিধা বাতিলের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য ছিল মন্তব্য করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ আশা প্রকাশ করেন, যুক্তরাষ্ট্রের নতুন সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য আরও বাড়বে। রোববার দুপুরে সচিবালয়ে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শাবলুম বার্নিকাটের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। এ সময় বার্নিকাট বলেন, আগামী বছর অনুষ্ঠেয় টিকফা বৈঠকে জিএসপি সুবিধা সহ দুই দেশের অর্থনীতি জোরদারের বিষয়ে আলোচনা করা হবে। বাংলাদেশের জিএসপি সুবিধা বাতিল করার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য ছিল। আমাদের যে শর্তগুলো পূরণ করেছি, এখন প্রশ্ন হলো শ্রমিকদের রাইট নিয়ে। কিন্তু আমরা যখন রাষ্ট্রদূত সহ বিভিন্ন কারখানায় যাই, প্রত্যেকটা কারখানার শ্রমিকরা বলে আমরা ভালো আছি, ভালো বেতন পাই, কোনো সমস্যা নেই। জিএসপি নিয়ে ভুল বুঝাবুঝি হচ্ছে, এটা রাজনৈতিক কারণে স্থগিত হয়নি। আগামী বছর অনুষ্ঠেয় টিকফা বৈঠকে জিএসপি সুবিধার বিষয়টি নিয়ে দুদেশের মধ্যে আলোচনা হবে।
বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা নেয়ার প্রক্রিয়া সহজ করতে ই টোকেন পদ্ধতি শিগগিরই বাতিল করা হবে বলে জানিয়েছেন ভারতের হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। রোববার দুপুরে মাদারীপুরে 7টি উন্নয়ন প্রকল্পের চুক্তি স্বাক্ষর শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, ভারতের ভিসা পাওয়ার ক্ষেত্রে বিভিন্ন জটিলতা কাটিয়ে উঠতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। We have already removed e-token for most categories. Women, for example, can come anytime without appointment, not only for themselves but for their families also, and get visas. We have given 5-year visas to those who are above 65 years of age. We are giving 5-year visas to business people, not just big business but also small traders, those who are going to India for economic reasons. And we will reach a stage very soon, I think, where we will completely remove this entire e-token business. কাজ না জেনে ফ্রি ভিসায় কাতারে যে বিপাকে পড়ছেন অনেক বাংলাদেশি শ্রমিক। একই সঙ্গে সে দেশের ভাষা না জানার কারণে চরম দুর্ভোগে পড়েন তারা। কাতারে কোনো ফ্রি ভিসা নেই উল্লেখ করে বাংলাদেশি শ্রমিকদের নির্ধারিত কোম্পানির অধীনে কাজে নিয়োগের পরামর্শ দিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কাতারের রাজধানী দোহার নাজমা সুক আল হারেজ মার্কেটের সামনে প্রতিনিয়ত এভাবেই কাজ পাওয়ার আশায় ভিড় করছেন বাংলাদেশি শ্রমিকরা। ফ্রি ভিসায় আসা এসব শ্রমিকরা কোনো গাড়ি দেখলেই ছুটে যান সেদিকে। তবে কাজ না জানায় বেকার অবস্থায় দিন কাটাতে হচ্ছে তাদের অনেককেই। সবাই কাতার ফ্রি ভিসা আসছে এবং সবাই এইভাবে কাজের সন্ধানে দিনের পর দিন রাত সারা রাত দাঁড়ায় থাকে। এমন একটা সময় আসে যে 4 দিন 5 দিন 10 দিনে কোনো কাজ থাকে না কাতার। কাজও পাওয়া যায় না, কাজের লেগে এসে ঘুরে যায় যা টাওয়ারে। কাজ না জানার পাশাপাশি কাতারের ভাষা না জানাও শ্রমিকদের আরো একটি বড় সমস্যা। এই পরিস্থিতিতে কাতারে কোনো শক্তিশালী কমিউনিটি ও আরবি ভাষা শিক্ষার প্রশিক্ষণের ব্যবস্থা না থাকায় ফ্রি ভিসায় না আসার পরামর্শ দিয়েছেন কাতার কমিউনিটি নেতারা। বাংলাদেশের রিক্রুটিং এজেন্ট যারা আছে তাদেরকে অনুরোধ করব, আপনারা ফ্রি ভিসার লোক পাঠাবেন না। ফ্রি ভিসার লোক এসে এখানে অনেক কষ্ট করে, তাদেরকে কাজ পায় না, এই না সে না, বেচারারা অনেক কষ্ট করে। এদিকে কাতারে ফ্রি ভিসা নামে কোনো ভিসা পদ্ধতি নেই উল্লেখ করে নির্ধারিত কোম্পানিতে চাকরি নিয়ে কাতারে আসার পরামর্শ দিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। বাংলাদেশিদের পরিষ্কার করে বলতে চাই, কাতারে কিন্তু ফ্রি ভিসা বলতে কিছু নেই। এটা আমরা কিন্তু আমাদের বাংলাদেশ এমবেসির যে ওয়েবসাইটে এটা পরিষ্কারভাবে লিখে আছে। এখানে কিন্তু কাজ নিয়ে আসতে হবে, প্রত্যেক কোম্পানির স্পেসিফিক কাজ নিয়ে আসতে হবে, তাহলে কিন্তু ফ্রি ভিসা যারা আসবে তারা কিন্তু এভাবে প্রতারিত হবে। বাংলাদেশ দূতাবাসের তথ্য অনুযায়ী কাতার বর্তমানে বাংলাদেশের দ্বিতীয় শীর্ষ শ্রম বাজার। সেখানে নির্মাণ শ্রমিক, গৃহকর্মী, মৎস্যজীবী, ইমামতি ও বিভিন্ন কোম্পানিতে শ্রমিক হিসেবে প্রায় 3 লাখ বাংলাদেশি শ্রমিক কর্মরত রয়েছেন। সময় সংবাদ, কাতার। লন্ডনে হয়ে গেল বার্ষিক প্রকাশনা ব্রিটিশ বাংলাদেশি হুজহুর পুরস্কার ও প্রকাশনা অনুষ্ঠান। নিজ নিজ পেশায় অসাধারণ সাফল্যের স্বাক্ষর রেখে এগিয়ে চলেছেন এমন 5 ব্রিটিশ বাংলাদেশিকে সম্মাননা দেওয়া হয়েছে এবার। সম্প্রতি লন্ডনের প্রেস্টিজিয়াস মেরিডিয়ান গ্র্যান্ড হলে হয়ে গেল ব্রিটিশ বাংলাদেশি হুজহুর পুরস্কার প্রদানের জাঁকজমকপূর্ণ আয়োজন। হুজহু যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের বিভিন্ন বিষয়ে উল্লেখযোগ্য অবদান ও উৎকর্ষ বিবরণ নিয়ে প্রতি বছর প্রকাশিত হয়। হুজহুর বার্ষিক প্রকাশনায় এবার সংযুক্ত হয়েছে 270 জন ব্রিটিশ বাংলাদেশের সাফল্য গাথা। অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেন এমপি রুশনারা আলী সহ গণ্যমান্য ব্যক্তিরা। এছাড়াও ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন। আমার চেয়ে আরো অনেক যোগ্য লোক ছিল এটা পাওয়ার জন্য। আমি রিয়েলি ফিল প্রাউড দ্যাট আমি এটা পেয়েছি এবং এই ব্রিটিশ বাংলাদেশি হুজহু লিস্টে অনেক গুণীজন আছেন, তাদের ভিতরে আমার নাম আসাতে আমি নিজেকে গর্ববোধ করছি। বাংলাদেশিরা খারাপ কিছু করলে খুব তাড়াতাড়ি তা ছড়িয়ে পড়ে। তারা যে অনেক সফলতার গল্প তৈরি করছে তার প্রমাণ রাখছি আমরা। খেলাধুলা হোক কিংবা সমাজসেবা, বিভিন্ন বিভাগে বাংলাদেশিরা অনেক ভালো করছে। এ পুরস্কার তাদের অনেক উৎসাহ যোগাবে। সৌদি আরব প্রবাসী রেমিটেন্স প্রদানকারী কর্মীদের সম্মান জানাতে বাংলাদেশ দূতাবাস ও সোনালী ব্যাংক প্রতিনিধি কার্যালয়ের উদ্যোগে রেমিটার্স কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। শনিবার রিয়াদের স্থানীয় একটি হোটেলে রাষ্ট্রদূত গোলাম মসির সভাপতিত্বে এই কনফারেন্স অনুষ্ঠিত হয়। সোনালী ব্যাংকের সৌদি আরব প্রতিনিধি আব্দুল ওয়াহাবের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন দূতাবাসের ইকোনমিক কাউন্সিলর ডক্টর মোহাম্মদ আবুল হাসান, দূতাবাসের কাউন্সিলর ও কার্যালয় প্রধান মনিরুল ইসলাম সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রবাসীদের রেমিটেন্স প্রেরণে নানা প্রতিবন্ধকতার কথা তুলে ধরে রাষ্ট্রদূতের কাছে এই সমস্যার সমাধানের দাবি জানিয়ে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রবাসী ব্যবসায়ী, চাকরিজীবী, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন পেশাজীবী রেমিটেন্স প্রদানকারী কর্মীরা। অনুষ্ঠানে চলতি বছর প্রবাস থেকে সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারী হিসেবে সৌদি প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী জেড.ইউ সাইদকে দূতাবাস ও সোনালী ব্যাংকের পক্ষ থেকে বিশেষ সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়। দেশের বাইরের খবর, বিপ্লবী নেতা ফিদেল ক্যাস্ট্রোর মৃত্যুতে শোকগ্রস্ত কিউবা সহ সারা বিশ্বের জনগণ। 9 দিনের জাতীয় শোক ঘোষণার পর শনিবার সকাল থেকে দেশ জুড়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। এদিকে সকালে শোক র্যালি করেছে হাভানা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় ফিদেল ক্যাস্ট্রোর ছবি ও জাতীয় পতাকা হাতে ফিদেলের আদর্শ ও চেতনার নানা স্লোগান দেয় তারা। ফিদেলের মৃত্যুকে শোককে শক্তিতে পরিণত করে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন তারা। আগামী 28 ও 29 নভেম্বর সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য ফিদেলের মরদেহ হাভানার হোসে মার্তি মেমোরিয়ালে রাখা হবে। এরপর টানা 4 দিন মরদেহবাহী কফি ইন্ডাস্ট্রির বিভিন্ন শহরে প্রদক্ষিণ শেষে 4 ডিসেম্বর সান্তিয়াগো দে কিউবা শহরে সমাহিত করা হবে মৃত্যুঞ্জয়ী এই বিপ্লবী নেতাকে। AHF কাপ হকির হ্যাট্রিক শিরোপা জিতে ইতিহাস রচনা করল বাংলাদেশ। ফাইনালের মঞ্চে শ্রীলঙ্কাকে 3-0 গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে টিম বাংলাদেশ। এই জয়ে এশিয়া কাপের মূল পর্বে খেলাও নিশ্চিত হল জিমি বাহিরের। হংকংয়ের কিংস পার্ক স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে নিয়ন্ত্রণ নিয়ে খেলতে থাকে রানা নিলয়রা, যার ফলও আসে দ্রুত। 22 মিনিটে ফরওয়ার্ড জুবায়ের হাসান নিলয়ের মিডফিল্ড গোলে এগিয়ে যায় লাল সবুজের প্রতিনিধিরা। 25 ও 27 মিনিটে গোলের দুটি সহজ সুযোগ নষ্ট করেন অধিনায়ক রাসেল মাহমুদ জিমি। পিছিয়ে পড়ে একাধিকবার বাংলাদেশ শিবিরে হানা দেয় লঙ্কানরা। তবে অলিভার কার্স শিশুদের শক্তিশালী রক্ষণের ফলে গোল করতে ব্যর্থ হয় তারা। 61 মিনিটে পেনাল্টি কর্নার থেকে ব্যবধান 2-0 করেন জাতীয় দলের তরুণ তুর্কি আশরাফুল ইসলাম। আর বাংলাদেশের পক্ষে লঙ্কান কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন মিডফিল্ডার কামারুজ্জামান রানা। তার 67 মিনিটের গোলে 3-0 ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। বিপিএলের খবর, টি-20-র 2 তারকার লড়াইয়ে জয় পেয়েছেন ক্রিস গেইল। শহীদ আফ্রিদির রংপুর রাইডার্সকে 9 উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে প্লে অফ নিশ্চিতের পথে এগিয়ে গেল চিটাগং ভাইকিংস। এর আগের দিনের প্রথম ম্যাচে বরিশালকে হারিয়ে শীর্ষে ফিরেছে সাকিবের ঢাকা ডায়নামাইটস। মিরপুরে টস জিতে ব্যাট করতে নামা রংপুরের শুরুটা ভালো হয়নি। সৌম্য সরকার ছন্দে ফেরার ইঙ্গিত দিলেও ফিরে যান ব্যক্তিগত 26 রানে। এরপর সাজাদ, মিথুন, নাইম ইসলামরাও বড় ইনিংস খেলতে ব্যর্থ হয়। শেষ দিকে আনোয়ার আলীর 20 রানে 124 রানের সংগ্রহ পায় রংপুর রাইডার্স। ছোট টার্গেট তাড়া করতে নেমে গেইল তামিমের ব্যাটে উড়ন্ত সূচনা পায় ভাইকিংস। ওপেনিংয়ে এই জুটির ব্যাট থেকে আসে 70 রান। 26 বলে 40 রান করে আফ্রিদির শিকার হয়ে ফিরে যান গেইল। এবারে আসলে তৃতীয় 50 তুলে নিয়ে তামিম অপরাজিত থাকেন 62 রানে। 24 বল ও 9 উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত হয় ভাইকিংস এর। 10 পয়েন্ট নিয়ে চিটাগং আছে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে। রংপুরের অবস্থান চতুর্থ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। ময়মনসিংহের ফুলবাড়িয়া ডিগ্রি কলেজ সরকারিকরণের দাবিতে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ, এক শিক্ষক সহ 2 জনের মৃত্যু। গেলবারের চেয়ে 2 টাকা বাড়িয়ে 33 টাকা কেজি দরে এবার 3 লাখ টন চাল সংগ্রহ করবে সরকার, জানালেন খাদ্যমন্ত্রী। স্বাগত জানিয়েছেন মিল মালিকরা। 2 বছর আটকে থাকার পর সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসিম সহ 10 জনের বিচার শুরু। 4 জানুয়ারি সাক্ষ্য গ্রহণ। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি সহ 8 মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা। প্রয়োজন হলেই সেনা মোতায়েন, বললেন রিটার্নিং কর্মকর্তা। এবং রাজধানীতে বাসে লাগামহীন ভাড়া আদায়ের অভিযোগ। যাত্রী সুবিধা দিতেই এই ব্যবস্থা, দাবি মালিকদের। যাত্রীদের সচেতন হওয়ার পরামর্শ বিআরটি এর। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়.নিউজ.টিভি। যে কোনো বাংলা লিংক রেডিও এয়ারটেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নাম্বারে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নাম্বারে। সঙ্গে থাকুন সময়।